আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আহিয়ানের পরী লেখনীতে ফারজানা মনি পর্ব ৫৪। শুক্রবার সকাল। সপ্তাহের অন্য দিনের তুলনায় আজ খানবাড়িতে এক অন্যরকম প্রশান্তি। সাধারণত ভোর থেকেই বাড়ির পুরুষদের অফিস, হাসপাতাল কিংবা ব্যবসার কাজে বেরিয়ে যাওয়ার তাড়া লেগে থাকে। কিন্তু আজ ছুটির দিন, তাই পুরো বাড়িটা যেন অলস এক আরামে মোড়ানো। তবে এই নিয়মের ব্যতিক্রম একজনই, আহিয়ান। নিজেদের হাসপাতাল হওয়ায় তার কোনো নির্দিষ্ট অফিস টাইম নেই। রোগীর ইমার্জেন্সি অবস্থা থেকে শুরু করে কখন কোনো গুরুত্বপূর্ণ কেস চলে আসে তার ঠিক নেই। তাই সকাল সকাল নাস্তা করেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেছে সে। ফলস্বরূপ ঘুম থেকে উঠেই সিধা পুরো বাড়ি চষে ফেলেও আহিয়ান ভাইয়ের টিকিটুকুও খুঁজে পেল না। মুখটা সঙ্গে সঙ্গে ছোট হয়ে গেল তার। ধুর, মরার ঘুম ঘুমাই আমি, আরেকটু আগে কেন উঠলাম না? নিজের মনেই বিড়বিড় করতে করতে সকালের নাস্তা শেষ করে এসে ড্রয়িং রুমের বিশাল সোফায় ধপাস করে বসে পড়ল। হাতে রিমোট নিয়ে একের পর এক চ্যানেল পাল্টাতে লাগলো। তার ঠিক পাশেই আরাম করে বসে আছে আহিয়া আর আদিবা। আহিয়া ফোনের স্ক্রিনে চোখ আটকে মুচকি মুচকি হাসছে। মাঝে মাঝেই আঙুলের ডগায় দ্রুত টাইপ করছে। ওর সেই লাজুক হাসি দেখেই বোঝা যায় ওপাশে নিশ্চয়ই রিহান আছে। আর আদিবা সম্পূর্ণ ভিন্ন জগতে। এক হাতে নীল কাটার নিয়ে ভীষণ মনোযোগ সহকারে নখের চারপাশের বাড়তি অংশ ঘষে ঘষে পরিষ্কার করছে। ওকে দেখে মনে হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ বোধহয় আর নেই। ঠিক তখনই কিচেনের দিক থেকে বড় একটা বাটি হাতে হেঁটে এলো মেঘ। বাটির ভেতর ঘন সবুজ রঙের হেয়ার প্যাক। তিন মেয়ের দিকে একবার তাকালো। প্রত্যেকটা চুল পাখির বাসা হয়ে আছে। ঘুম থেকে উঠে বোধহয় একটাও চুলে চিরুনি করেনি। বাড়ির মেয়েগুলোর চুলের প্রতি এত অযত্ন দেখে মেঘ নিজেই মাসে একবার হলেও ওদের চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয়। নয়তো দস্যি মেয়েগুলো সব চুল অনেক আগেই ঝরে যেত। মেঘ বাটিটা টেবিলের উপর রেখে বলল, কে আগে দিবি? প্রশ্নটা শেষ হতেই তিনজন একসঙ্গে চিৎকার করে উঠল, আমি আগে। সবচেয়ে দ্রুত ছিল আহিয়া। মুহূর্তের মধ্যে সোফা থেকে নেমে আম্মুর সামনে ফ্লোরে ঠিকঠাক পজিশন করে বসে পড়ল। আদিবার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, এটা একদম চিটিং বড় আম্মু। আগেরবার আহিয়া আপু আগে দিয়েছিল, তার আগের বার ত্রিধা আপু, আজকে আমার সিরিয়াল। ত্রিধাও ছাড়ার পাত্রী নয়। না না, আমাকে আগে দিবা, আমি পরে বসলে ঘুম পেয়ে যাবে। মেঘ কপালে হাত ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তোদের তিনজনকে নিয়ে আদালত বসাতে হবে মনে হচ্ছে। ঠিক তখনই ছোট পায়ে টুপটাপ শব্দ তুলে দৌড়ে এলো আব্রাহাম। বড় আম্মুর সামনে এসে দাঁড়িয়ে চঞ্চল গলায় বলল, বড় আম্মু, আমাকেও দাও। মেঘ হেসে ফেলল, কি দিব? ওইটা মাথায় দিবা। আরে পাগল ছেলে, এসব মেয়েরা দেয়, ছেলেরা দেয় না। মুহূর্তেই আব্রাহামের গোলগাল মুখটা ফুলে গেল। গাল দুটো আরো ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, তুমি শুধু আপুদেরকেই ভালোবাসো, আমাকে ভালোই বাসো না? কথাটা শুনে তিন বোন একসঙ্গে হেসে উঠল। হাসিটা যেন আগুনে ঘি ঢেলে দিল। আব্রাহাম ছোট চোখ দুটো রাগে কুঁচকে বলল, হাসো হাসো, সবাই হাসো। আজকে বড় আব্বু নিচে নামলে সবার নামে নালিশ দেব। মেঘ ছেলেটাকে কাছে টেনে নিতে গিয়ে বলল, আচ্ছা আয়, তোকে একটু লাগিয়ে দেই। লাগবে না, বলেই গটগট করে রান্নাঘরের দিকে হাঁটল সে। গিয়ে নিজের মায়ের কোমর জড়িয়ে ধরল। মুখটা এখনো ফুলে আছে। ওর সেই অভিমানী চেহারা দেখে রান্নাঘর থেকেও হাসির শব্দ ভেসে এলো। এদিকে মেঘ আর সময় নষ্ট করল না। প্রথমে আদিবাকে বসিয়ে ধীরে ধীরে মাথায় তেল মালিশের মতো করে হেয়ার প্যাক লাগাতে শুরু করলো। আদিবা আরামে চোখ বন্ধ করে বলল, আহ, বড় আম্মু, তোমার হাতের ম্যাসাজটা একদম ঝাক্কাস। ওর কথা শুনে মেঘ মাথায় চাটি মেরে দিল। তারপর পালা এলো আহিয়ার। চুলের গোড়ায় আঙুল চালিয়ে খুব যত্ন করে প্যাক লাগাতে লাগাতে মেঘ বলল, সারাদিন ফোন নিয়ে থাকিস, কিন্তু চুল আঁচড়ানোর সময় হয় না। সারাদিন কই আম্মু, মাত্রই ফোনটা হাতে নিলাম। সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেছিলাম, সামনেই এক্সাম।
আল্লাহ আমায় ২ টা চোখ দিয়েছে, যেটা দিয়ে আমি দেখি তুই কি করিস। তাই নিজের পক্ষে সাফাই গাওয়া বন্ধ কর। আহি আর কিছুই বলল না। এই মা জননী সারাক্ষণ এই ডায়লগই দেয়। সবশেষে এসে বসল ত্রিধা। চুলে হাত পড়তেই সে একেবারে শরীর ছেড়ে বড় আম্মুর সঙ্গে হেলান দিয়ে দিল। মেঘ আঙ্গুলের ডগা দিয়ে ধীরে ধীরে মাথায় ম্যাসাজ করতে লাগলো। মাত্র ২ মিনিটের মধ্যেই ত্রিধার চোখ দুটো আধবোজা হয়ে এলো। আরো একটু পর মাথাটা একদিকে কাত হয়ে গেল। শ্বাস-প্রশ্বাসও বেশ ধীর। দেখে মনে হচ্ছে মেয়েটা বোধহয় সত্যিই ঘুমিয়ে পড়েছে। আদিবা আস্তে করে আহিয়ার কানে ফিসফিসিয়ে বলল, "বাজি ধরবা আপু? এখন যদি কেউ বলে নতুন ফোন কিনে দিচ্ছি, তাহলে ৫ সেকেন্ডের মধ্যে উঠে বসবে।" আহিয়া ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করল। ঠিক তখনই মেঘও তীরার নিশ্চুপ মুখটার দিকে তাকিয়ে মৃদু হেসে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। ড্রয়িং রুম জুড়ে তখন এক টুকরো পারিবারিক উষ্ণতা ছড়িয়ে আছে। ১ সপ্তাহের ছুটির পর আজ আবার হাসপাতালে এসেছে আহিয়ান। যদিও আজ শুক্রবার, জুম্মার নামাজের আগেই বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে তার। তাই সকাল থেকেই সবকিছু তাড়াহুড়ো করেই সেরে নিচ্ছে। এসেই প্রথমে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নিয়েছে। প্রত্যেকের শারীরিক অবস্থার আপডেট শুনেছে। প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে। এই ফাঁকে হাসপাতালের কর্মরত ডাক্তার, নার্স ও স্টাফদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় হয়েছে। সবশেষে নিজের চেম্বারে ফিরে এসে ল্যাপটপ খুলে বসেছে আহিয়ান। দ্রুত হাতে একের পর এক অফিসিয়াল ফাইল শেষ করছে। মাঝে মাঝে প্রয়োজনীয় কিছু মেইলেরও রিপ্লাই দিচ্ছে। ঠিক তখনই ঠক ঠক দরজায় মৃদু নক করার শব্দ ভেসে এলো। আহিয়ান ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি না সরিয়েই গম্ভীর কণ্ঠে বলল, "কামিন।" অনুমতি পেয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো প্রায় ২৫ বছরের এক তরুণী। পরিপাটি করে পরা সাদা ডাক্তারি অ্যাপ্রনের বুক পকেটে ঝুলছে হাসপাতালের আইডি কার্ড। আহিয়ান এবার ল্যাপটপ থেকে চোখ তুলে সামনের মানুষটির দিকে তাকালো। দেখলো হাসপাতালের গাইনোকোলজিস্ট ডক্টর জানিশা রহমান দাঁড়িয়ে আছেন। মেয়েটি মৃদু হেসে সালাম জানিয়ে বলল, "আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?" আহিয়ানও ভদ্রতা বজায় রেখে উত্তর দিল, "ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?" "আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।" এই মুহূর্তে কারো সঙ্গে গল্প করার বিশেষ ইচ্ছে না থাকলেও সৌজন্যের খাতিরে আহিয়ান বলল, "দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ সিট ডাউন।" জানিসা হালকা হেসে মাথা নাড়ল, "না স্যার, বসবো না। আপনি এসেছেন শুনে একবার দেখা করতে এলাম।" আহিয়ান সংক্ষিপ্ত উত্তর দিল, "ওহ, থ্যাঙ্কস।" জানিসা আবার বলল, "আপনার তো কাল জয়েন করার কথা ছিল স্যার। আজই চলে এলেন যে?" "তেমন বিশেষ কোনো কারণ নেই। এমনি চলে এলাম।" অতঃপর আহিয়ান ফিরতি প্রশ্ন করল, "আজ তো শুক্রবার। আপনি হসপিটালে?" "আগামী রবিবার আমি ছুটিতে থাকব। তাই সেদিনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া রুগীদের আজকেই আসতে বলেছি।" ও। এরপর কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। দেখে মনে হচ্ছিল জানিসা আরো কিছুক্ষণ গল্প করতে চায়। কিন্তু আহিয়ানের সামনে এখনো অনেক কাজ বাকি। তাছাড়া জুম্মার আগে বাড়ি ফিরতে হবে। তাই সে ভদ্র অথচ স্পষ্ট কণ্ঠে বলল, "মিস জানিশা, আমি একটু বের হব। সো।" কথাটা শেষ করার আগেই জানিশা বুঝতে পারল পুরো বিষয়টা। সঙ্গে সঙ্গে বিব্রত হেসে বলল, "জি স্যার, আপনি বের হন। আমিও তাহলে চলি।" আহিয়ান শুধু ভদ্রতাসূচক মাথা নাড়ল। "ওকে, আল্লাহ হাফেজ।" "আল্লাহ হাফেজ স্যার।" মেয়েটা দরজা খুলে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতেই আহিয়ান আবারও ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেরালো। দ্রুত হাতে কয়েকটা মেইলে রিপ্লাই দিয়ে কিছু ফাইল অনুমোদন করলো। হাসপাতালের নতুন মেডিকেল ইকুইপমেন্ট সংক্রান্ত একটা রিপোর্টেও ডিজিটাল সিগনেচার করে পাঠিয়ে দিল। কয়েক সেকেন্ড পরই ল্যাপটপের শাটার নামিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখল জুম্মার আজান হতে খুব বেশি সময় বাকি নেই। সাদা অ্যাপ্রনটা খুলে চেয়ারের পিঠে রেখে হাত ঘড়িটা ঠিক করে নিল। অতঃপর টেবিলের উপর রাখা গাড়ির চাবিটা হাতে নিয়ে দরজার দিকে পা বাড়ালো। ঠিক তখনই করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল কয়েকজন জুনিয়র ডক্টর। আহিয়ানকে বের হতে দেখে সবাই একসঙ্গে দাঁড়িয়ে সালাম দিল। "আসসালামু আলাইকুম স্যার।" "ওয়ালাইকুম আসসালাম।" সংক্ষিপ্ত উত্তর দিয়ে হাঁটতে লাগলো সে। হাসপাতালে প্রতিটি করিডোর, প্রতিটি ওয়ার্ড তার কাছে পরিচিত।
হাঁটতে হাঁটতে দুই একজন রোগীর স্বজন এগিয়ে এসে সালাম দিল। কেউ সুস্থ হয়ে ওঠার জন্য কৃতজ্ঞতা জানালো, কেউ আবার শুধু এক নজর দেখেই আশ্বস্ত হলো। আহিয়ান সবার কথাই ধৈর্য নিয়ে শুনল। প্রয়োজনীয় দু একটা নির্দেশও দিয়ে দিল দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের। রিসেপশনের সামনে পৌঁছাতেই ডিউটি ম্যানেজার তাড়াহুড়ো করে এগিয়ে এলো। স্যার, আগামী সপ্তাহের অপারেশন লিস্টটা আপনার টেবিলে রেখে দিয়েছিলাম, দেখেছেন? আমি রাতে দেখে ফিডব্যাক পাঠিয়ে দেব। জি স্যার। আর কোনো কথা না বাড়িয়ে হাসপাতালে স্বয়ংক্রিয় কাচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো আহিয়ান। বাইরে তখন রোদের তেজ বাড়লেও বাতাসে শুক্রবারের আলাদা এক প্রশান্তি। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার দিকে এগিয়ে গেল সে। আহিয়ান গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। তবে এক হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে আরেক হাতে কল দিল তন্ময়কে। ফোন লাউডে দিয়ে ড্যাশবোর্ডের উপর রাখলো। তন্ময় বোধহয় এখনো ঘুমাচ্ছে। তাই তো ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঘুমানো কমপ্লিট হলে ফার্স্ট বসুন্ধরা শপিং মলে আয়। এত সকালে বসুন্ধরা কেন ভাইয়া? তবে আহিয়ান কোনো জবাব না দিয়েই কল কেটে দিল।